দিনের বেশি আপনার রয়েছেন 2 বছর 3 বছর রয়েছেন, তখন সে আগের মতো আপনার ওই যে পাসপোর্ট টিকিট জমা দিয়ে আসবেন। জমা দিয়ে আসলে পরে ওরা ওই কেসটা একটা ফাইল করে আপনার ওরা বের করবে, তদন্ত করে বের করবে আপনি কতদিন অবৈধ রয়েছেন। তারপরে কোর্ট থেকে একটা ডিসিশন হবে কি পরিমাণ জরিমানা করবে আপনারে। তবে 2000-এর নিচে তো হবেই না, 2000-এর উপরে দিতে হবে, ম্যাচ ধরে নেন ভাই। যেহেতু ওই 90 দিন পর্যন্ত করছে 2000 রিঙ্গিট, তাহলে আপনি 3 বছর থাকবেন, 3 বছরে তো 2000 রিঙ্গিট জরিমানাতে দিতে হবে না। এখন এই জরিমানা না দিতে কী হইব, এটার জন্য হয়তো জেল খাটতে হইতে পারে, সেইটার ব্যাপারে আর বিস্তারিত কিছু বলে নাই। তবে আমার সিক্সেন থেকে, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, এর জন্য যদি কেউ বলে যে ভাই এত টাকা তো আমি জরিমানা দিতে পারবো না, তাহলে আপনার জেল খাটতে হবে। আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন হিরণ, ইউএসবিডি ভিশনের পক্ষ থেকে দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাকে এবং আমার ভিডিওটি দেখবেন, সাউথ ফ্লোরিডা আমেরিকা থেকে সবাইকে জানাই আরেকবার প্রীতির শুভেচ্ছা। আজকে আবার মালয়েশিয়ান ইমিগ্রেশনের ওয়েবসাইটে একটা নতুন ইনফরমেশন পাইলাম। তা মনে করি যারা এই আজকের যে ইনফরমেশনটা, এটা যারা মালয়েশিয়াতে অবস্থানরত যারা সব বাঙালি আছেন, তাদের হয়তো প্রত্যেকের এটা জানা উচিত A to Z। কারণ যারা মালয়েশিয়া আছেন তাদের তো দেশে যাইতে হবে, তাহলে দেশে যাইতে হলে বৈধ অবৈধ সবারই এটা জানা উচিত। হয়তো যারা অবৈধ তাদের জন্য কাজে লাগবে, কিন্তু বৈধ যারা আছেন হয়তো তাদের বন্ধুবান্ধব আছে, তারা হয়তো এই জিনিসটা তাদের নলেজে থাকলে হয়তো কারো উপকার করতে পারবে। আচ্ছা যাই হোক, আর যেই বিষয়টা নিয়ে মূল ভিডিও শুরু করার আগে কয়েকটা কথা বলতে চাই। ভাই বরাবর অনেকেই বলেন ভাই আপনার কী লাভ, আপনি কি লোক নেন কিনা, আপনি কোনো দালাল কিনা। অনেকে দালালও বলছে যে ভাই, আমি আবারও বলি ভাই, আমি কোনো এজেন্ট না, আমি কোনো দালালও না। আমি চাই, যেহেতু আমি ছিলাম মালয়েশিয়া, আমার একটা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ আমি ঘুরছি, কিন্তু মালয়েশিয়া আমার একটা পছন্দের শীর্ষের নাম্বার 1-এ আছে মালয়েশিয়া দেশটা। হয়তো এর চেয়েও অনেক ধনী দেশ আছে, অনেক উন্নত রাষ্ট্র আছে, কিন্তু তারপরেও মালয়েশিয়া আমার প্রথম চয়েস। যার কারণে মালয়েশিয়া নিয়ে যদি কোনো ইনফরমেশন পাই, এবং সেই ইনফরমেশনটা আমি মনে করি ভিডিওর মাধ্যমে কিংবা অন্য কোনো ওয়ে, ফোনে হোক, যে কোনো হোক, আমি মালয়েশিয়া বসবাস করা বাঙালিদের আর একটু উপকার করতে, হেল্প করতে চাই, ইনফরমেশনগুলি শেয়ার করতে চাই। আরেকটা কথা হলো, মালয়েশিয়া কিন্তু বিশ্বের ভিতরে দ্বিতীয় শ্রমবাজার, কিন্তু বাংলাদেশিদের জন্য দ্বিতীয় বিশ্ব শ্রমবাজার কিন্তু মালয়েশিয়া। তো মালয়েশিয়াটারে ছোটো করে দেখার কিছু নাই। আরেকটা কথা বলে রাখি ভাই, অনেকে মন্তব্য করেন ভাই আমি লেখাপড়া কত দূর করছি। যদি ভিডিওটা উনি দেখে থাকেন তাকে বলি ভাই, আমি 1984 সালে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে ম্যাট্রিক পাস করছি, এসএসসি পাস করছি ফার্স্ট ডিভিশন। তারপরে গভর্নমেন্ট বিএল কলেজ দৌলতপুর থেকে ইন্টারমিডিয়েট পাস করছি, যেটা এইচএসসি, ওটাও ফার্স্ট ডিভিশন। যাই হোক, তারপরে তখন থেকে হয়তো আমেরিকা যাওয়ার স্বপ্ন, বিদেশে যাওয়ার একটা পোক মাথায় ঢুকছিল, যার কারণে খুলনা বিআইটিতে চান্স পাওয়ার পরে, মানে ইঞ্জিনিয়ারিং প্রকৌশল বিশ্ববিদ্যালয়তে চান্স পাওয়ার পরও কিন্তু আমি ওইখানে লেখাপড়া করি নাই। এখন আমার মাথায় একটা ঢুকছিল আমেরিকা যাব, তখন তো আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখছিলাম। আর তারপরে 1990 সালে যাই হোক লেখাপড়া ছেড়ে দিছি, আমেরিকা ওই টাইমে যাওয়া হয় নাই, পারিবারিক কারণে, টাকা পয়সার কারণে, বিভিন্ন কারণে। ও নিয়ে একটা বিস্তারিত গল্প পরবর্তীতে বলবো। আর একটা কথা, তারপরে 1990 সালে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে বিএসসি করে আমি দেশের বাইরে আসি। যাই হোক, একবারে যদি মনে করেন যে বিদেশে বললে যে অশিক্ষিত, তা না ভাই, আমি শিক্ষিত বলবো না, তো মোটামুটি আর কি আছি, একদম বকলব না ভাই। কারণ অনেকে ভিডিওর মাধ্যমে কমেন্টস করেন, তো এই জন্য বলি আর কি। আর একটা কথা বলি ভাই, ভিডিওতে আরেকটা কথা বলি, যখন কারো ইন্টারভিউ নেই ভাই, মনে করেন পুরো স্টোরিটা শুনে তো আমার কোনো বেনিফিটেড হচ্ছে না। আমার বেনিফিটেড হচ্ছে ওইখান থেকে কিছু সারমর্ম কথাগুলি নিয়ে চলা। যেমন ওই যে ব্রাজিল থেকে একটা লোক আমেরিকায় আসছে, সে কীভাবে আসছে, সেইভাবে তারা আমি মাঝখানে ইন্টারাপশন করি। ভাই আমার কথা হলো, সে কত টাকা খরচ করে, কত টাকা ব্রোকার রেট দিল, দিয়ে মেক্সিকো পর্যন্ত আসলো, মেক্সিকো পর্যন্ত আসার মাঝখানে কোনো ঝামেলা হয়েছে কি না, ওইটুক দুইটা ইম্পর্টেন্ট জিনিস। ডেড এন্ড গ্যাপটা কীভাবে পার হইলো, সে কত ডলার খরচ করে মেক্সিকোতে আসলো, মেক্সিকোতে আসার পরে আমেরিকায় ঢুকার পরে আমেরিকায় আসার পরে সে কী কী কাগজপত্র করলো, কী কী কাগজপত্র পাইলো, এখন তার কী অবস্থা, মূলত এই দিয়ে হলো জানানো দরকার। তার পুরো স্টোরি শোনার তো ভাই সময় কারণ নাই ভাই, ওইখান থেকে আমার তো মূল জিনিসটা বের করে আনতে হবে। তার পুরো গল্প ভাই আধা ঘন্টা 1 ঘন্টা লাগায় কে গল্পটা শুনবো, সে কী খাইছে, কোন বাসে চড়ছে না চড়ছে ভাই, না ওগুলো যদি জানতে চান তাহলে আমারই বললেন ভাই। আমি না গেলেও আমার কাছে বাস্তব অভিজ্ঞতা আছে ভাই। আমি অনেক কিছু ভাই ভিডিওতে বলা যায় না, কিছু বলে উপস্থাপকের
কথার পরিপ্রেক্ষিতে বুঝে নিতে হয় যে সে কি গেছে কি না। মনে করেন আমি মালয়েশিয়া না গিয়ে কি মালয়েশিয়ার আনাচে কানাচে সব কথা বলি? এটা তো বুঝতে হইব, এটা কি প্রতিবারই করতে হইব যে মালয়েশিয়া আপনি কোথায় গেছেন, কোথায় রয়েছেন? ডেরিয়ান গ্যাপটা আমি পারই নাই, কিন্তু ডেরিয়ান গ্যাপের যা অভিজ্ঞতা পাই সেই ব্রাজিল থেকে এই পর্যন্ত সমস্ত অভিজ্ঞতাই আমার আছে ভাই। সব কথা তো ভিডিওতে বলা যায় না, আমি জানি বিদায় তো আপনাদের আমি বলি, এগুলো করার চেষ্টা করি। যেমন আরও অনেক কিছু জানি ভাই, আমি আমেরিকা আসার আরও অনেক মানে হট কেক আমার কাছে আছে, কিন্তু ভাই ওগুলো আমি ভিডিওতে বলতে পারবো না, কারণ আমিও তো মানুষ ভাই, আমার তো বাইচে থাকতে হবে তো ভাই। আবার একজনে এফবিআইয়েরও ভয় দেখাইছে, ভাই আপনার এফবিআই খুঁজতেছে, ভাই খুঁজুক ভাই, সমস্যা নাই, আমি রেডি আছি ভাই। যাই হোক ভাই, ওই আর যাব না, মনটা অনেকই খারাপ। তারপরে বলে ওই যে দুষ্ট লোকে কী বলে ওগুলো শুনে লাভ নেই, দু একটা লোক এরম বলে ভাই, ভাত খাইতে গেলে 2-4টা ভাত পরে, সমস্যা নেই। তারপরে ওভারঅল আমি ভালো কাজ করি কিনা এটা আপনারা জাস্টিফাই করবেন, আপনারা যারা ভিউয়ার্স আছেন তারা জাস্টিফাই করবেন। যাই হোক, আজকে যে প্রসঙ্গটা নিয়ে আসতেছি, মালয়েশিয়ায় নতুন একটা আইন চালু হয়েছে, আগামী অক্টোবরের 1 তারিখ থেকে নতুন আইন চালু হচ্ছে। এটা হলো যারা মালয়েশিয়া অবৈধভাবে আসেন তাদেরকে দেশে আসার যে কী ব্যবস্থা, এটা ইমিগ্রেশন আবার ঢালাও করে একটু নতুন করে সাজাইছে। আমি প্রতিদিনই বলি ভাই, মালয়েশিয়ান ইমিগ্রেশনের ভাই অনেক দিন প্রতিদিন কিন্তু আপডেট হচ্ছে ভাই, 1 by 1 আপডেট হচ্ছে। আর একটা কথা দেখেন ভাই, এই যে মালয়েশিয়া নিয়ে যে আমি যাওয়া নিয়ে ভিডিও করি ভাই, একটা ইউটিউবে কিন্তু দেখি না ভাই, রং তামাশার ভিডিও কিন্তু বহুত আছে, ওগুলো নিয়ে ভিউ কিন্তু বহুত আছে, যেগুলো দিয়ে মানুষের উপকার হবে, ফ্যামিলির উপকার হবে, একটা ব্যক্তির উপকার হবে, ওইসব ভিডিও করা মানুষ কিন্তু খুব কম আছে ভাই। ট্রাভেল ব্লগ তো আমি করলেই পারি ভাই, আমি কত জায়গায় যাই, কতভাবেই তো করি। ঠিক আছে ভাই, আপনারা যখন পছন্দ, যদি আপনারা এই ইমিগ্রেশনের ইনফরমেশনগুলো যদি পছন্দ না করেন তাহলে মেসেজ করে বলে দিয়ে, তাহলে ইনশাল্লাহ এই থেকে বিরত থাকবো, হয়তো ট্রাভেল ব্লগ করবো, যেগুলো দেখলে আপনাদের ভালো লাগবো আর কি। রং তামাশার ভিডিও যেগুলো আছে এগুলো আমি করতে পারবো যদি চান আর কি। কারণ ওই যে বলছেন আমি একজন রিটায়ার্ড পারসন, তো এখন আমার তো কাজ দেয় এই ইউটিউব নিয়েই থাকি, যখনই সময় সুযোগ পাই ইউটিউব করি আর বাড়ির কাজ কাম করি। যাই হোক, আর বেশি পেশাল পর মনে ভাই, অনেকে এটা নিয়েও আবার মন্তব্য করবেন, কারণ মনের ভিতরে অনেক ক্ষোভের তাই পেশালগুলো পেলাম। মালয়েশিয়ার নতুন করে আইন চালু হয়েছে ভাই, পুরা নিউজটা যেটা আসছে ইমিগ্রেশনের নিউজটা আমি হুবহু পড়তেছি, তারপর আমি এক্সপ্লেন করতেছি আপনাদের। মালয়েশিয়ায় মেয়াদ উত্তীর্ণ ভিসাধারীদের জন্য নতুন নীতিমালা করতে যাচ্ছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আগামী অক্টোবর থেকে কার্যকর হতে যাওয়া এই নীতিতে ওভারস্টে ভিসাধারীদের জন্য জরিমানার বিধান চালু করা হয়েছে। যেহেতু মালয়েশিয়া কিন্তু আগে কিন্তু অবৈধদের জরিমানা দেওয়ার কোনো সিস্টেম ছিল না, আপনি ইমিগ্রেশনের টিকিট জমা দিলে, পাসপোর্টের কপি জমা দিলে ওরা একটা ডেট দিয়ে দিছে, ওরা পাসপোর্টে আপডেট করে কিংবা একটা কাগজ দিয়ে দিছে, কাগজ নিয়ে ইমিগ্রেশনে চলে গেছেন, ইমিগ্রেশন ছেড়ে দিছে, কোনো জরিমানা দিতে হয় নাই। নতুন অক্টোবরের 1 তারিখ থেকে নতুন নিয়ম চালু হয়েছে আপনাদের ওভারস্টে, এবং যারা ওভারস্টে করবেন তাদের প্রত্যেকেরই জরিমানা ছাড়া মালয়েশিয়া থেকে আর বের হতে পারবেন না, অ্যাকসেপ্ট যদি থাইল্যান্ডে যান। ওকে, স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক শ্রী সাইফুদ্দিন নাসিউল ইসলাম জানিয়েছেন, নতুন নিয়মে 90 দিন পর্যন্ত অবৈধদের থাকা বিদেশিদের বিরুদ্ধে সরাসরি কম্পাউন্ড নোটিশ জারি করা হবে। মানে 90 দিন পর্যন্ত যারা রয়েছেন, 90 দিন পর্যন্ত যারা অবস্থান করছেন তাদেরকে ইমিগ্রেশন ইনস্ট্যান্ট ডিসিশন দিয়ে দিবে। মানে আগের মতো আপনি পাসপোর্ট টিকিট জমা দিয়ে আসলেন, এটার মানে আমি একটু এক্সপ্লেন করে বলতেছি ভাই, যে পাসপোর্ট টিকিট জমা দিলেন, ওরা আপনারা ডেট দিল যে তুমি 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ পরে আসো, আসার পরে তুমি আগে তোমার পাসপোর্ট টিকিট নিয়ে যাবে না ভাই, ওটা ইনস্ট্যান্ট দিয়ে দিবে, সকালে দিবেন বিকালে দিয়ে দিবে ওরা। আচ্ছা, নতুন এতে আদালত ও দীর্ঘ তদন্ত প্রক্রিয়ার ঝামেলা এড়ানো যাবে। এতে কি হচ্ছে, আদালতে যাইতে হবে না, আর দীর্ঘ একটা তদন্ত প্রক্রিয়া আছে, আপনার সব কিছু ফিঙ্গারপ্রিন্ট সব কিছু চেক করবো, ব্যাকগ্রাউন্ড, এর ঝামেলা থাকবে না। ফলে দ্রুত মামলা নিষ্পত্তি এবং বিদেশিদের নিজ দেশে ফেরত পাঠানো সহজ হবে। তিনি বলেন, আগের প্রতিটি ওভারস্টে মামলার জন্য আলাদা তদন্ত কাগজপত্র তৈরি করে আদালতে পাঠাতে হতো। তার মানে আগে যখন আপনারা ওভারস্টে ছিলেন, যখন ইমিগ্রেশনের টিকিট সহ পাসপোর্ট জমা দিতেন, প্রত্যেকটার জন্য আলাদা একটা কেস ফাইল করতো, সেই ফাইলটা আদালতে পাঠাইতো। এতে সময় লাগতো প্রায় 2 সপ্তাহের মতো সময় লাগতো এই টোটাল প্রসেসিংটা হয়ে আসার পরে। এখন নির্দিষ্ট সময়সীমার মধ্যে অবৈধ অবস্থানকারীদের সরাসরি জরিমানা দিয়েই সমাধান করা যাবে। তার মানে আপনি যতদিন রয়েছেন, জরিমানার কথাটা বলতেছি আমি, মানে ওই যে নির্দিষ্ট পরিমাণ, মনে করেন আপনি 5 দিন রয়েছেন,
5 দিনের একটা জরিমানা যে ফিটা দিবে সেই ফিটা মনে করেন সাথে সাথে ইনস্ট্যান্ট জমা দিবেন, ইনস্ট্যান্ট আপনারা অ্যাপ্রুভাল দিয়ে দেবো যে হ্যাঁ ইউ ক্যান বি, মানে তুমি মালয়েশিয়া ত্যাগ করতে পারো। তুমি যেই এয়ারপোর্টে যাবে না তো মালয়েশিয়া যান, কুয়ালালামপুর যান, পেনাং যান, যেই জায়গায় যান ওইখান থেকে আপনারা সরাসরি ফ্লাইটে চলে যেতে পারবেন, ইমিগ্রেশন কোনো জামাই পাবেন না। হ্যাঁ, এখন বলি নতুন জরিমানার হারটা কত। 1 থেকে 30 দিন অবস্থান যারা করবে, মনে করেন 1 থেকে 30 দিন, মনে করেন আপনি 30 দিন ওভারস্টে হয়ে গেছেন মালয়েশিয়ায়, তাহলে আপনার জরিমানার দৈনিক $30, 30 রিঙ্গিট করে 900 রিঙ্গিট জরিমানা দিতে হবে। আমার কথাটা বুঝতে পারছেন? মানে ডেলি $30 রিঙ্গিট করে জরিমানা আদায় করবে ওরা। 30 দিন থাকলে, 1 মাস থাকলে 900 রিঙ্গিট, 31 থেকে 60 দিনের অতিরিক্ত অবস্থান করলে 1000 রিঙ্গিট। মানে দেখা গেলো যে আপনি 60 দিন মধ্যে অবস্থান করছেন, 1 থেকে 60 দিন মানে 2 মাস, তাহলে আপনার জরিমানা হবে 1000 রিঙ্গিট। আর 61 থেকে 90 দিন পর্যন্ত যদি আপনি করেন, ওভারস্টে করেন, তাহলে আপনার জরিমানা দিতে হবে 2000 রিঙ্গিট। আবারও বলি, প্রতিদিন 90 রিঙ্গিট করে জরিমানা। আপনি যদি 30 দিনের ভিতরে থাকেন, এইটা যদি 30 দিনের ভিতরে হয়, মানে 90 দিনের ভিতরে হয়, তাহলে সর্বোচ্চ 2000 রিঙ্গিট জরিমানা দিতে হবে। আর যদি 1 থেকে 30 দিনের ভিতরে 900 রিঙ্গিট জরিমানা দিতে হবে। আর 1 থেকে 60 দিনের ভিতরে হইলে আপনার 1000 রিঙ্গিট জরিমানা দিতে হইব। 60 দিনের উপরে গেলে এটা হয়ে গেছে ডাবল, 90 দিন পর্যন্ত। আচ্ছা, এরপরে বলেন যারা 2-3 বছর, 4-5 বছর অবস্থান করতেছেন, তবে সেটার জন্য আবার আলাদা একটা করছে। তবে কেউ যদি 90 দিনের বেশি অবৈধভাবে অবস্থান করেন, তাহলে আগের মতো তদন্ত আদালতের প্রক্রিয়া দিয়ে যেতে হবে। সরকারি কর্মকর্তা জানিয়েছেন, নতুন ব্যবস্থায় যেখানে আগে 14 দিন পর্যন্ত লাগতো, সেখানে একদিনেই ব্যবস্থা সম্ভব। এতে অভিবাসন আটক কেন্দ্রগুলিতে ভিড় কমবে। অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছর 30শে আগস্ট পর্যন্ত মালয়েশিয়া অবৈধ অভিবাসন সংক্রান্ত অপরাধে 35,235 জন আটক হয়েছে। এর আগে 28শে আগস্ট পর্যন্ত 36,557 জনকে নিজ দেশে পাঠানো হয়েছে। বিস্তারিত এই পুরা এইটাই আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, আপনারা পড়ে দেখতে পারেন। তার মানে বলছে কি, যদি মনে করেন আপনি 90 দিনের বেশি আপনার রয়েছেন, 2 বছর 3 বছর রয়েছেন, তখন সে আগের মতো আপনার ওই যে পাসপোর্ট টিকিট জমা দিয়ে আসবেন। জমা দিয়ে আসলে পরে ওরা ওই কেসটা একটা ফাইল করে আপনার ওরা বের করবে, তদন্ত করে বের করবে আপনি কতদিন অবৈধ রয়েছেন। তারপরে কোর্ট থেকে একটা ডিসিশন হবে কি পরিমাণ জরিমানা করবে আপনারে। তবে 2000-এর নিচে তো হবেই না, 2000-এর উপরে দিতে হবে, ম্যাচ ধরে নেন ভাই। যেহেতু ওই 90 দিন পর্যন্ত করছে 2000 রিঙ্গিট, তাহলে আপনি 3 বছর থাকবেন, 3 বছরে তো 2000 রিঙ্গিট জরিমানাতে দিতে হবে না। এখন এই জরিমানা না দিতে কী হইব, এটার জন্য হয়তো জেল খাটতে হইতে পারে। সেইটার ব্যাপারে আর বিস্তারিত কিছু বলে নাই। তবে আমার 6 সেন্স থেকে, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, এর জন্য যদি কেউ বলে যে ভাই এত টাকা তো আমি জরিমানা দিতে পারবো না, তাহলে আপনার জেল খাটতে হবে ভাই। জেল খাইটে তারপরে মালয়েশিয়া যাইতে হবে, মানে বাংলাদেশে যাইতে হবে। তার মানে এটা বলতে চাই, আগাম সতর্ক করে দিতে চাই, যারা মালয়েশিয়া অবৈধভাবে থাকবেন কিংবা যারা অবৈধ আছেন, তাদের এখনও সময় আছে। আজকে তো হলো অক্টোবরের 1 তারিখ থেকে চালু হবে, সেপ্টেম্বর মাস, এই পুরো মাসই আছে। এই পুরো মাসটাই মানে 30শে সেপ্টেম্বর পর্যন্ত যদি আপনারা কেউ যদি টিকিট সহ জমা দেন, ওই আগের নিয়মে মাফিক যাইতে পারবেন। আর এরপরে হইলে ওই যে নতুন করে যে আইন করছে অক্টোবরের 1 তারিখ থেকে, মানে প্রতিদিন 30 রিঙ্গিট করে জরিমানা দিতে হবে, 30 দিন পর্যন্ত, মানে 900 রিঙ্গিট। তারপরে হইলো গিয়ে 60 দিন পর্যন্ত, পরে আর কিন্তু ওই দিনের হিসাব না, পরে হইলো মাসের হিসাব। 60 দিন পর্যন্ত হইলে 1000 রিঙ্গিট, 90 দিন পর্যন্ত হইলো গিয়ে আপনার 2000 রিঙ্গিট দিতে হবে। আর যারা এর বেশি ওভারস্টে রয়েছেন, তাদেরকে কোর্টের থেকে অর্ডার আসবে আপনি কতদিন ওইখানে থাকতে, কত রিঙ্গিট আপনার জরিমানা দিতে হবে। তবে এইটা শিওর ধরে নেন ভাই, মানে জরিমানা দেওয়া ছাড়া মালয়েশিয়া থেকে আপনারা কোনো অবস্থায় বের হইতে পারবেন না। আর এই হলো অবৈধের কথা। আর বৈধদের কথা বলতে চাই, যারা নাকি মালয়েশিয়া, আমি ভাই একবারও বলি নাই মালয়েশিয়া কিন্তু যে কলিং ভিসা নিয়ে কিন্তু আমি বলছি, আমার ভিডিওগুলি আপনারা তো ভালো করে শোনেন না ভাই। আমি বলছিলাম যে প্রথমে ওরা 2 লক্ষ লোক নেবে 31শে ডিসেম্বরের আগে। এটা অনেকগুলি দেশ মিলে নেবে, শুধু বাংলাদেশ তা না। বাংলাদেশের অলরেডি 8000-এর ডিমান্ড অলরেডি আছেই। 8000-এর ডিমান্ড মানে যারা গতবার ভিসা নিয়ে যাইতে পারে না, সেই 8000 লোক আগে যাবে। যার প্রক্রিয়া অলরেডি চলমান, তাদের ফিঙ্গারপ্রিন্ট, মেডিকেল সব কিছু ওই বুয়েসেলের মাধ্যমে হচ্ছে। এখন আমি যারা নতুন করে যাবেন, আমি তাদেরকে বলতেছি, হয়তো দেখা গেল যে বাংলাদেশে 8000 লোক নেওয়ার পরে আরও লোক নিবে,
হয়তো ভুয়ো সেল এটা করবে না, কারণ বাংলাদেশে একটা আমলাতান্ত্রিক জটিলতা আছে, বাংলাদেশে ওই আপনার সিন্ডিকেট আছে, ওইটা ভাঙার কারো সাধ্য নেই, কারো বাপেরও সাধ্য নেই। এই জন্য বলছি ভাই, যারা মালয়েশিয়া যাইতে চান তারা আমার সাথে সময় নষ্ট না করে, আমার মেসেজিং করে তর্ক না করে আপনারা ভুয়ো সেলে যান, গিয়ে জিজ্ঞাসা করেন যে ভাই মালয়েশিয়া নিবে এরকম নট ব্ল্যাক লিস্টেড, মানে যেগুলো পরিষ্কার আর লিস্টেড, যেগুলো ক্লিয়ার, যেগুলোর ব্যাকগ্রাউন্ডে কোনো নাই, মানে খারাপ নাই কিংবা কমপ্লেন নাই, তাদের লিস্ট নিয়ে সেই সব এজেন্টের সাথে যোগাযোগ করেন। এজেন্ট ছাড়া এবার যাওয়ার কোনো সুযোগ নাই ভাই। আমি আবারও বলি ভাই, এজেন্ট ছাড়া যাইতে পারবেন না। কারণ ওই যে আপনারা মনে করেন যে আমার ভাই মালয়েশিয়া আছে, সে একটা ভিসার ব্যবস্থা করে দেন, না ভাই, এইবার সেই সিস্টেম না। প্রতিদিনই ভাই মালয়েশিয়ার ইমিগ্রেশনের কিন্তু আপডেট হচ্ছে। আর আমার জানা মতে আমি যখনই কোনো আপডেট পাই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। এই জন্য বলি, আপনারা কোনো একটা এজেন্টের টাচে থাকেন, এজেন্সির টাচে থাকেন। যখন সে কোনো কাজের অর্ডার পাবে, দেখা গেলো সে সাথে সাথে আপনার নামটা রেজিস্ট্রেশন করতে পারেন। আবারও বলি, ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। তারপরে ওই আপনার ভিসার প্রসেসিং হতে আর সময় লাগবে, সেই সময় পর্যন্ত। কিন্তু 31 তারিখের ভিতরে যদি আপনার নাম, পাসপোর্ট নাম্বার যদি রেজিস্ট্রেশন না করতে পারবেন কোম্পানির এগেনস্টে, তাহলে আপনারা ওই বছর যাইতে পারবে না। পরবর্তীতে যাইতে হলে আবার যখন খুলবে, কিংবা এটা পারতেও পারে, ইউ নেভার নো ভাই, এটা আমি বলি না যে 31 ডিসেম্বর, হয়তো পারে এর আগেও করে দিচ্ছে, আরও 1 মাস বাড়াই দিল। যদি বাড়ায় না দিল, মনে করেন বাড়াই দিল না, তখন কি করবেন? এই জন্য বলছি ভাই, বি প্রিপেয়ার, বি রেডি থাকেন। আপনারা বুয়েসেলের মাধ্যমে ভালো সরকারি, ভালো এবং সৎ এজেন্ট যেগুলো আছে, এজেন্সির সাথে যোগাযোগ করে টাচে থাকেন যে ভাই আমি মালয়েশিয়া যেতে চাই, আমার নামটা লিস্টেড করে রাখেন। আপনারা যদি আপনাদের কাছে যদি কাজ আসে, তখন আমার সিরিয়ালটা আগে দিয়ে নেই। এই জন্য আপনারা ওনাদের সাথে যোগাযোগ করেন। আবারও বলি ভাই, এজেন্সি ছাড়া এবার যাইতে পারবেন না, এবং ভালো এজেন্টের সন্ধান একমাত্র প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আপনাকে দিতে পারবে। সিস্টেমটা এরকম হবে, ওই আগে 8,000 যাবে, 8,000 যাওয়ার পরে আবার যদি নতুন করে বাংলাদেশে কাজ আসে, তখন সেই কাজগুলো হয়তো এজেন্সিরা পাবে। কিন্তু সবার আগে সেই 8,000 যাবে, সেই 8,000 জনের কাজ কিন্তু প্রক্রিয়া চলমান। ওরা কিন্তু হয়তো এখন রেডি ফর আ ফ্লাইট এই পর্যায়ে আছে, আমি যতদূর জানি। মানে ওদের অনেকের মেডিকেল, ফিঙ্গারপ্রিন্ট সব কিছু হয়ে গেছে। এখন যেই কোম্পানি নিবে, কোম্পানি তো লোক নিবে, সুবিধা হয়েছে। আগে এগুলো সব কিছু রেজিস্ট্রেশন করা ছিল। এটার জন্য আমি সাধুবাদ জানাই আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে উপস্থাপক আছেন, অ্যাডভাইজার আছেন, ওনারে, প্লাস আমাদের যে ইউনুস সাহেবকেও আমি সালাম জানাই যে উনি এই উদ্যোগটা নিয়েছে। তার জন্য তার কাছে বাঙালি ভাইদের থেকে, প্রবাসী ভাইয়ের তরফ থেকে আমি কৃতজ্ঞ। কারণ আমি চাই ভাই প্রচুর মানুষ বাংলাদেশে যাক। দেখছেন বাংলাদেশে কী পরিমাণ রেমিটেন্স ঢুকতেছে ভাই, এটা আশ্চর্যজনক ভাই। আমি নিজের কাছে নিজেরা খুব গর্ব মনে করি ভাই, বুঝছেন? এই জন্য চাই যে বেশি বেশি লোক ভাই বিদেশে যাক, যেহেতু বাংলাদেশে দেশের ভিতরে কর্মসংস্থানের খুবই অভাব। সেখানে যদি বিদেশে যাওয়ার একটা সুযোগ পাই, সেই জন্য কিন্তু আমার এই ভিডিওগুলি করা। আমি আবারও বলি ভাই, ইউটিউব থেকে কামাই করা বা অন্য কোনো কিছু করার জন্য কিন্তু আমার এই ভিডিওগুলি করা না। আমি ইনফরমেশনগুলি শেয়ার করি। আমার কাছ থেকে ইনফরমেশন নিয়ে আপনারা আগে বাড়ান ভাই, আপনারা আগে যান, চেষ্টা করেন। আমি তো করে দিতে পারবো না, আমার তো ইনফরমেশন দেওয়া শেষ। এই যে অবৈধদের কী হবে অক্টোবরের 1 তারিখটা আমি তো ইনফরমেশন দিয়ে দিলাম, বাস শেষ, আমার কাজ শেষ। এইটুকু হয়তো এই যে দেখছেন, এই যে আমি ভিডিওটা করতেছি, এই ভিডিওটা দেখবেন একটা ইউটিউবে পাইবেন না, কারণ এই ভিডিওতে তো ভিউ হবে না। আর অনেকে বলেন ভাই নেগেটিভ কথা বলি, ভাই জীবনে চলার পথে আগে নেগেটিভ চিন্তা করবেন। নেগেটিভ যদি চিন্তা ভাবনা করতে পারেন, নেগেটিভ নিয়ে যদি ভাগেন, পজিটিভ আপনার হাতের গোড়ায় থাকবে। সেই জন্য বললাম, বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।